গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার কথা শোনা যাচ্ছে? মানব জীবনে আমরা বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যার সম্মুখীন হই, কিন্তু সমস্যাই শেষ নয়। প্রতিটি সমস্যারই একটি সমাধান রয়েছে। সঠিক দৃষ্টিভঙ্গি, বিশ্লেষণ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। আজকের আলোচনায় আমরা সমস্যার প্রকৃতি বুঝে তার সমাধানের পথ শুনব আমাদের অত্র একাডেমির সুযোগ্য চেয়ারম্যান মঞ্জুর খান স্যারের কাছ থেকে। সমস্যা ও সমাধানের পথ, পাথওয়ে টু প্রবলেম সলভিং। স্যার, আজকের আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ সবাইকে যারা জয়েন করেছেন বিভিন্ন জায়গা থেকে এবং যারা উৎসাহী, এবং আমি রিয়েলি বিন ভেরি থ্রিলড আপনারা সময় মতো আসেন, এবং এটা আমার জন্য একটা বিশাল প্রসঙ্গ। তো আমাদের যে আজকের আলোচনাটা হচ্ছে সমস্যা ও সমাধানের পথ, পাথওয়ে টু প্রবলেম সলভিং। আমাদেরকে, আমরা যেহেতু এবছরটা শুরু করেছি, আমরা প্রত্যেকটা জিনিসকে ভেঙে 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 আপনাদেরকে নিয়ে যাবো। কারণ যারা দোজ হু আর জয়নিং রেগুলারলি, আপনাদের একটা কনসিস্টেন্ট ওয়েতে ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করছি। আমি বিশেষ করে আপনাদের সাথে যাই কিছু শেয়ার করব, এটা এটা আমি ভেবে নিয়েছি যে আমার জীবনের চলার পথে, আমার কর্মক্ষেত্রে আমি যা শিখেছি সেটা একাডেমিক সাইডের শেখার সাথে কিভাবে কোরিলেট করে, সেগুলোকে মিশিয়ে মিশিয়ে বাস্তব ধর্মী জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। অনেক সময় আমরা দেখি যে আমরা কোনো একটা গল্প বলতেছি, কারোর কোনো জীবনে ঘটনা ঘটেছে সেটা বলেছি, কিন্তু আপনাদেরকে আমি সবসময় চেষ্টা করব যে আমার জীবন চলার পথে আমি কিভাবে প্রত্যেকটা জিনিসকে আমি ডিল করেছি, বা এই যে আজকে যে আলোচনা সমস্যা, যে সমস্যা আমরা কিভাবে ডিল করেছি এবং কিভাবে ওখান থেকে বের হয়ে আসছি, সেটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। এখানে কারোর কোনো গল্প, প্রসঙ্গ, এগুলো আমি নিয়ে আসবো না। এগুলো তো আমরা অহরহ শুনতেছি। আমার ব্যক্তিগত জীবনে আমি কিভাবে সমস্যায় ফেস করেছি এবং কিভাবে সমাধান করেছি। কারণ সমস্যা যখন হয়, মানুষ কিন্তু অনেকটা একটু ঘাবিয়ে যায় এবং বুঝতে পারে না কোত্থেকে কি শুরু করবে। আর এটা যদি বুঝতে আপনারা চান, সমস্যা সমাধানের যে কৌশলটা, তাহলে আপনি সমাধান যখন করেন, যে প্রসেসে আপনি সমাধান করেছেন, যে একটা সিস্টেম আছে, সেই সিস্টেম গুলাকে সবসময় খেয়াল রাখতে হয় এবং ডিফাইন করতে হয়। তো আমি আজকের শুরুতে, আমাদের তো আলোচনা বিষয়টা অনেক বড়, আমরা যদি বলি অনেক বড়, কিন্তু আমি চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে শেষ করার জন্য। যে তার আগে আমার ব্যক্তিগত জীবনে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা খুবই খুবই একটা আপনার চ্যালেঞ্জিং সিচুয়েশন ছিল। আমি বলতেছি 1989 সন, 89। আমি তখন সবে মাত্র আমি ইন্টারকন্টিনেন্টাল আলবুস্তান ইন্টারকন মাস্কাট থেকে আমি ট্রান্সফার হয়ে এসেছি আবুধাবিতে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট পজিশনে। তো আপনারা তখন জানেন যে ওই সময় কিন্তু কম্পিউটার আপনার শুরু হয়েছে। আমরা অপারেট করা শিখেছি দুবাই ইন্টারকনে। প্রথম মিডল ইস্টের কম্পিউটার দুবাই ইন্টারকনে আমরা IBM সিস্টেমে কাজ করেছি 83 সনে। তো এটাও একটা কৌতূহল ছিল। সেই কৌতূহল থেকে আমরা পরে আলবুস্তানে সেটা ওয়াং সিস্টেমে কাজ করেছি। সেখান থেকে যখন আলাইনে আসলাম, তো আলাইনেতেও আমাদের কম্পিউটার যেটা ছিল একটু পুরনো মডেলের, এটাকে বলা যায় IBM 34। আমরা করেছি 36-এ কাজ। এটা পুরনো মডেলে বিশাল বড় মেশিন, তার মধ্যে কাজ করে। আমি যখন আলাইন আসলাম, ঘটনাগুলোকে বলতেছি এই কারণে আমার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে। তো আমি মাস্কাট থেকে যখন এখানে আসলাম, আমি একটা প্রমোশন নিয়ে আসছি, দায়িত্বটা আমার বেশি। এখানে আমার একটা ভয় ছিল যে এই নিউ সিস্টেম যেটা আছে, এটার প্রতি আমি কাজ করি নাই। আমি যা কাজ করেছি সে অভিজ্ঞতা একটা সিস্টেমে। তখন তো সবাই এভাবে, এখন যেভাবে কম্পিউটারের উপর কোর্স করানো হয়, ট্রেনিং করানো, এর কোনো স্কোপই ছিল না। তো ওই অবস্থায় ওই কম্পিউটারটা ছিল আমার জন্য ভয়ের বিষয়। আর বিশেষ করে এটা পুরনো মডেলের কম্পিউটার, প্রায় ওটা নষ্ট হয়ে যায়, প্রায় এটা বন্ধ হয়ে যায়। এবং এটা যে বন্ধ হয়ে যায়, এটা ছিল আমার ভিতরে একটা ভয়,
নতুন যখন আসলাম, আমি আমার সিনিয়র কাছ থেকে যখন শিখলাম, তারা দেখি যে বিভিন্ন প্রসেসটা করে ফাইনাল অ্যাকাউন্ট। আমি তো ফাইন্যান্সে ছিলাম, আমার মাস শেষে আমাদের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটা দিনও আমাদের অপেক্ষা করা যাবে না। 31 তারিখে যখন ফিনিশ হবে, 1 তারিখের মধ্যে আমাদের পুরো ফাইনাল অ্যাকাউন্ট কমপ্লিট করে হোল সিস্টেম আপডেট করে নিয়ে আমার মানে 1 তারিখ রাত্রেই আমাকে সেটাকে আমাকে কি করতে হবে, আপনার হেড অফিসে আমাকে ফুল ডাটা আমাকে ট্রান্সফার করতে হবে। সে ডাটা বিশাল ডাটা। কেন আমি কথাগুলো বলতে খেয়াল করেন, তখন কেবল আমি শিখতেছি। তো আমি যতটুকু শিখেছি, আমি ডাটা আপডেট করেছি, সবকিছু আমি কমপ্লিট করেছি, পুরো মানে পুরো মাসেরটা কমপ্লিট করা আছে। তারপর ফাইনাল যে অ্যাকাউন্ট যেটা হয় 31 তারিখে, মানে লাস্ট ডেটে পুরো দিন কাজ করেছি। করার পরে সেখান থেকে যে রেজাল্ট আসবে, সেখান থেকে আবার ফাইনাল ফিগার আমি প্রিন্ট আউট করব। প্রিন্ট আউট করে সেখান থেকে আবার ডাটাকে ট্রান্সফার করতে হবে হেড অফিসে। কি হয়ে গেল, হঠাৎ করে দেখা গেল ফাইনাল লেভেলে যায় আমার প্রসেসিংটা বন্ধ হয়ে গেল। রাত্রিবেলা তখন 1টা বাজে, আমি আতঙ্কগ্রস্ত হয়ে গেলাম, কারণ আমাকে যে কোনো উপায়ে আজকে রাতে 2টা-3টা হোক আমার পাঠাতে হবে, কিন্তু আমার কাছে কোনো ডাটা অ্যাভেলেবেল আমার কাছে নাই যে আমি কিভাবে পাঠাবো। আর এটাকে যদি আমি ঠিক করাতে চাই, তাহলে আমাকে দুবাই থেকে তাদের IBM এর ইঞ্জিনিয়ার আসবে, এটা সেট করবে, তার পরের দিন একদিন পরে আমাকে ডাটা পাঠাতে হবে। কিন্তু ভয় হচ্ছে যে লেট করলে সেটা আমার এগেনস্টে চলে আসবে। এটা হচ্ছে আমাদের কাজের ধারা, এত কমিটেড ওয়েতে আমাদের কাজ করতে হতো। তো সেখানে আমরা কি করলাম, তখন আমার তো ঘাম ছুটে গেল। আমি তখন কি করলাম, ভাবার শুরু করলাম যে আমি ডাটা কিভাবে পাঠাবো। আমার কাছে ডাটা ভাগ্যক্রমে ওটা ট্রায়াল একটা ব্যালেন্স একটা প্রিন্ট আউট আমি আগে নিয়েছিলাম। তো আমি ওখান থেকে সমস্যার সমাধান করার জন্য কোর জিনিসগুলা আমি বের করে নিয়ে, আমি তখন পিসিতে তখন লোটাস 123 ইউজ করতো, সেটাতে আমি একটা ফরম্যাট তৈরি করে নিয়ে ওই স্টাইলে ফরম্যাট তৈরি করে কি ডাটাগুলো ওখানে আপডেট করে আমি রাত 3টা থেকে 4টার মধ্যে আমি ওটাকে কমপ্লিট করে ডাটাটা আমি 4টার সময় আমি পাঠাতে পেরেছি। কিন্তু এই যে প্রসেস যেটা আমাকে করতে হবে, কিন্তু আমি ওটার জন্য বসে না থেকে, কথাটা খেয়াল করবেন, সমস্যা যখন আসবে সমাধান করার ইনস্ট্যান্টলি আপনার যে যে পথগুলো আছে সেটা দিয়ে আপনার ওই প্রবলেমটাকে আপনি সলভ করতে হবে। এবং ভাগ্যক্রমে আমি তখন সেটাকে কমপ্লিট করতে পেরেছিলাম, আমি তখন সুস্থির হয়। এবং পরের দিন আমাদের সেই IBM এর এক্সপার্ট তারা আসে, সেটাকে সর্ট আউট করে এবং পুরো দিন ভরে তারা কাজ করার পর পরের দিন আমি আবার সেই ডাটাগুলোকে আপডেট করে ইন্টারনালি আমাদের যে কাজগুলো আমরা কমপ্লিট করতে পেরেছি। তাহলে কি হলো, এটা আমাদের যে সমস্যা যেটা আছে, সেই সমস্যাটা যদি আপনার কাছে আসার পর আপনি প্যানিকগ্রস্ত হন, আপনি যদি আপনি জানেন একটা চাপের মধ্যে আপনাকে চাপটাকে উতরাইতে হবে, আদারওয়াইজ ইউ লুজ লট অফ থিংস। আপনার পজিশনের ব্যাপার আছে, আপনার গুডউইলের ব্যাপার আছে, অনেক কিছু আছে। আমরা যারা বাইরের কোম্পানিতে কাজ করি অনেক হিউজ প্রেশারের মধ্যে কাজ করতে, এবং কাজ করতে করতে আমাদের অভ্যাসটা সে লেভেলে চলে গেছে। তো কেন আমরা কথাটা বললাম, এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং একটা জব ছিল, এবং সেখান থেকে আমরা বের হয়ে চলে আসছি। তো সেইভাবেই পরবর্তী পর্যায়ে আমার প্রত্যেকটা সময়, সে 89 থেকে শুরু করে নিয়ে 2017 সন পর্যন্ত আমি যে যে জায়গায় কাজ করেছি, সব জায়গায় নিউ ভার্সনে কাজ, তারপরে আমার স্টাফদের দিয়ে কাজ করা, এগুলো আমি সম্পূর্ণ কোরিলেট করে কাজ করতে করতে একটা লেভেলে যখন আসলাম, দেন আফটার দ্যাট ইট বিকাম ইজি ফর মি। তো কথা হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো শিখতে হবে, এবং এই শেখাটা মন গড়া শিখলে হবে না। এর জন্য ম্যানেজমেন্ট স্কিল বলে একটা কথা আছে, যেটা সাধারণত BBA তে MBA তে শেখানো হয়, এবং যারা শেখে তারা শুধু ওই শেখার জন্য শিখে, পাস করার জন্য সে, কিন্তু রিয়েলিটি লাইফে কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয় সেগুলো তারা করতে পারে না। যা হোক, আমার আলোচনাটা ছিল এখানে এই কারণে, আপনারা যদি সত্যিকার অর্থে আপনার জীবনের প্রত্যেকটা জায়গায় আপনি সফলতা অর্জন করতে চান, একটা কথা আপনাকে খেয়াল করতে হবে যে আপনার জীবনের যে সময়টুকু আপনার কাছে আছে, এর থেকে কিন্তু একটা মুহূর্ত আপনি কোনো সময় পাবেন না। এখন পৃথিবীতে এই সময়টাকে সুন্দর মতো ম্যানেজ করার জন্য এবং কাজের সফলতা অর্জন করার জন্য তারা নতুন ম্যানেজমেন্ট সিস্টেমও আপনার তৈরি করেছে। আপনারা যারা কোম্পানিতে কাজ করেন অনেকে হয়তো শুনেছেন TQM একটা প্রসেস। আপনি কাজকে কম জিনিস নষ্ট করে অল্প সময়ের মধ্যে যে কাজ করার যে প্রসেস, তাকে বলে TQM, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট।
ঠিক আছে? এবং এর মাধ্যমে অনেক সিস্টেম লস, অনেক লস গুলো কমিয়ে নিয়ে কোম্পানির সফলতা অর্জন করা হয়। এটা বিশাল একটা সাবজেক্ট। আমি জাস্ট কয়েকটা নাম গুলো বলতেছি, আপনি মাথায় রাখেন। ইন ফিউচার যদি সুযোগ হয়, আপনার ইন্টারেস্টেড, আমি এটা নিয়েও আলোচনা করব। এরপরে এটাকে আরো আরো রিফাইন্ড ওয়েতে সিস্টেম লসকে কমানোর পরে সেই জিনিসটা চলে আসে সিক্স সিগমা। আপনার যারা ম্যানেজমেন্টের লোকজন আছেন বুঝবেন। এবং এটাকে কাজ করার জন্য আরেকটা জিনিসকে বলা হয় পিডিসিএ, যেটাকে বলে প্ল্যান, ডু অ্যান্ড চেক অ্যাক্ট। ঠিক আছে? আর এইটার আপনার সিক্স সিগমার পরে ফাইনালি জাপানিজ একটা প্রসেস চলে আসে, তার নাম হচ্ছে কাইজেন। তো আমাদের সময় কম, আমরা এ নিয়ে আলোচনা পরে কোনো সময় ভেঙে ভেঙে আমরা আলোচনা করবো। মাথা এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এটা মাথায় যদি রাখেন, ইন ফিউচার আপনি এই শব্দগুলা দিয়ে আপনি বুঝবেন যে কেন জাপানিজরা, কেন চাইনিজরা, পৃথিবীর অন্য দেশরা এত সফল। তাদের কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই, আওয়াজ নেই, কিন্তু কাজ চমৎকার ভাবে তারা এগিয়ে যাচ্ছে। তারা যখন যেটা যেভাবে কমিট করতেছে তারা ডেলিভার করতে পারছে। এবং সেই ডেলিভারের যে ফাইন লাইনটা কতটুকু করা যায়, গুছিয়ে কত কাজ করা যায়, এই কথা কিন্তু আমি আগেও বলেছি। আপনি শিখতে হবে নিজেকে কিভাবে গোছাতে পারেন, কিভাবে ডিসিপ্লিন করতে পারেন, এবং যেটা কমিট করবেন সেটা কিভাবে ডেলিভার করতে পারেন। তো এই জিনিসগুলো যদি আপনারা শিখে যান একবার এবং প্র্যাকটিস যদি করেন, আমাদের কাজই হচ্ছে একাডেমি মানে শেখার জায়গা। আমাদের শুধুমাত্র এই রুগীকে চিকিৎসা করার তো আমাদের বিষয় না। আমাদের যে ডাক্তার যারা আছেন এবং যারা স্টুডেন্ট যারা আছেন, আপনাদের শিখতে হবে। এবং এর গভীরে যত আপনারা প্রবেশ করতে পারবেন, আরো কমপ্লেক্স সাবজেক্টগুলো বুঝতে পারবেন, তাহলে কমপ্লেক্স হিউম্যান যেটা আছে, মানুষ তো ভেরি কমপ্লেক্স। আমার দেহর মধ্যে, মনের মধ্যে যে কমপ্লেক্সিটি যেটা আছে, সেটাকে আপনি কিভাবে বুঝতে হবে, এই প্র্যাকটিস গুলো করা যখন আপনি শিখবেন, তখন এটা বোঝা আপনার জন্য সহজ হয়ে আসবে। তো আমার যে চিন্তা চেতনার মধ্যে যে জিনিসটা কাজ করছে, যে আমি চাচ্ছি যে আপনারা যদি এই জিনিসগুলো বুঝে যান, পরবর্তীতে যে কোনো বই পড়েন, যে কোনো সাবজেক্ট আপনার জন্য ইজি হয়ে আসবে। কারণ এই জিনিসটা রপ্ত আমাদের সবাইকে করতে হবে। কারণ আমরা যারা এখানে সময় দিচ্ছে, আমি চাই আমার ব্যক্তিগত জীবনে যে অভিজ্ঞতার যে রিফাইন্ড এবং সারবার্তা যেটা আছে, যত সহজে এবং আপনাদের চিন্তা চেতনার লেভেলে যেয়ে নিয়ে আমি যদি ডেলিভারি করতে পারি, সেটা হবে আমাদের সফলতা। তো আমরা চলে যান, আমরা প্রফেশনাল সাইডে আমরা চলে যাচ্ছি প্রেজেন্টেশনে। আপনারা খাতা কলম নিয়ে বসছেন। আমি আপনাদের বলেছি যারা নতুন ভাবে আসছেন, আমি বলেছি যারা রপ্ত অলরেডি এক্সপার্ট ইন প্রবলেম সলভিং, তারা তো অনেকে জয়েনই করেন না, ঠিক আছে, কারণ তারা আপনারা জানেন। যারা নতুন ভাবে শিখবেন যে কত অল্প সময়ে আপনার কাজকে সফলতা নিয়ে আবার প্রোডাকশন বেশি নিতে পারেন, জীবনের সফলতা আনতে পারেন, কিছু থিওরিজ, কিছু সিস্টেম আপনাদের সামনে আমি তুলে ধরছি। আশা করি আপনারা এতে উপকৃত হবেন। আপনারা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, পাথওয়ে টু প্রবলেম সলভিং। আপনাদেরকে আমরা সবসময়, আমি আপনাদের একটা জিনিস বলার চেষ্টা করেছি, এর আগেও বলেছি, আমরা যারা এই একাডেমির সাথে জড়িত আছি এবং আমাদের যে ফ্রেন্ডস গ্রুপ যেটা আছে, আমাদের কিন্তু প্রতিটা সপ্তাহে আমি যে বিষয়গুলা, অনেক ছোট ছোট বিষয় আমি কিন্তু আপনাদেরকে পোস্ট করি। এবং এটা কিন্তু আপনাদের ভাববেন না যে আপনাদের খুশি করার জন্য আমি বেশি জানি, সেটা না। আমার রিলেটেড সাবজেক্টের উপরেই কিন্তু আমি কিন্তু এই পোস্টিং গুলা দেই, যেটা আপনাদেরকে চিন্তা করতে শেখাবে, যেটা আপনার ক্রিয়েটিভিটি আপনার মধ্যে নিয়ে আসবে, যেটাকে আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং বলে জিনিস আছে, সেখানে আপনার রপ্ত করতে পারবেন। হ্যাঁ, আপনার দর্শনটা আপনার বাড়বে। কারণ এটা কিন্তু প্যারালাল ওয়েতে চলতেছে। আপনি মনে করেন সপ্তাহের একদিন বুধবারে আপনি এখানে জয়েন করছেন, কিন্তু প্রতিটা দিন আমি যে পোস্টিং গুলা করছি, সে পোস্টিং গুলাকে ভালো করে পড়ে দেখে বোঝার চেষ্টা করতে হবে, লিঙ্ক করতে হবে যে বিষয়টা কেন পাঠানো হয়েছে, এর সাথে কি লিঙ্ক আছে। কারণ এটা যারা এক্সপার্ট, যারা সত্যিকার শিখতে চায়, তারা কিন্তু সব সময় লিঙ্ক করে। তবে আমি আপনাদের অনুরোধ করবো, বিশেষ করে যারা স্টুডেন্ট, আমাদের একাডেমির স্টুডেন্ট আছে, আপনারা ভালো করে কিন্তু এই জিনিসগুলোকে আপনারা নোট নেবেন, করার চেষ্টা করবেন, এবং বারবার করতে করতে আপনি এই ব্যাপারে পারদর্শী হয়ে আপনারা চলে আসবেন আর কি। দেখেন এখানে একটা সাদা কাগজ আছে, অর্থাৎ আমাদের যে প্রবলেমটা আছে, সে প্রবলেমটা আমরা প্রথমে আমাদের লিখতে হবে, এবং সে লিখার পরে এবং সেটাকে আবার রিপিট করতে হতে পারে। আবার যে ভুল হয় তার জন্য ইরেজার আছে, আপনার একটা রবার আছে, যে মুছতে পারেন।
আপনার হাতে দুটো পেন্সিল আছে, একটা রাবার আছে, কিন্তু রেজাল্ট কোনটা দেখেন? এখানে ইন্ডিকেশন দেখানো হচ্ছে লাইট বাল্ব, যেখানে আলো জ্বলবে। আপনি প্রচুর জিনিস আমাদের এই আপনার যেটাকে বলে যে থাম্বনেইল, যেটা আমরা তৈরি করি, এর পিছনে কিন্তু হোল ইনফরমেশনস আর দেয়ার। যদি আপনি বুঝতে পারেন তাহলে সেটা কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তো আমরা চেষ্টা করতেছি শুধুমাত্র কথা না বলে নিয়ে আপনাদেরকে গড়ার জন্য যা যা কিছু করা দরকার আমরা সে ব্যাপারে চেষ্টা করছি, এবং আমরা আমাদের বিশ্বাস আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আর আপনি আমাদের আলোচনা শেষে জিজ্ঞেস করবেন। এবার তাহলে আমরা দেখি, আমরা যখন কি আসে প্রবলেম, মানে আমাকে এটা সলভ করতে হবে, সমাধান করতে হবে। আপনি যদি প্রবলেমটাকে ধরেন এবং সে প্রবলেমটাকে কিভাবে সমাধান করবেন তার জন্য কিছু কার্যকারিতা আছে, কিছু প্ল্যানিং আছে, কিছু সিস্টেম আছে এবং কিছু অ্যাকশন আছে, এগুলো যখন আপনি করবেন তখনই আপনার সফলতা আপনার চলে আসবে। ঠিক আছে, এবার আমরা চলে আসি এই জিনিসটা করার জন্য তিনটা প্রসেস মেইনলি, যে আপনি দেখতেছেন যে আপনার পাইয়ের মতো যে জিনিসগুলো দেখতেছেন সেটার মধ্যে কি আছে। আপনি একটা হচ্ছে পারপাসটা আপনি জানতে হবে, এবং আপনি যে কাজটা করতেছেন যে প্রফেশনালিজম জিনিসটা এটা জানতে হবে, এবং যে কাজটা করতে তার যোগ্যতা আপনার থাকতে হবে। ঠিক আছে, তাকে বলে পিপলস স্কিল। তাহলে আপনার যে প্রবলেম, সেই প্রবলেম যেটা, সেইটা পারপাস বিষয়টা আপনি বুঝতে হবে। কি করতে হবে? এর জন্য আপনাকে নিজেকে এক্সপ্লোর করতে হবে, সেলফ এক্সপ্লোরেশন। আপনি যত নিজেকে এক্সপ্লোর করতে পারবেন, আপনি নিজের কেরিয়ার যত ডেভেলপ করতে পারবেন, যত ইন্টিগ্রিটি এন্ড এথিক্স আপনার মধ্যে ঢুকাতে পারবেন, তখন আপনার মধ্যে কি চলে আসবে? পিপলস স্কিল। আপনার যে মানুষের যে স্কিল, যেটা যোগ্যতা, সেটা আপনি আসবে। কিভাবে সেটা আসবে? যদি আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো থাকে, আপনি কথা বলতে পারেন, কথা শুনতে পারেন, বুঝে নিয়ে উত্তর দিতে পারেন, এটাও একটা স্কিল। আর আপনি যখন শিখবেন আপনার অর্গানাইজেশনের মধ্যে আপনি আপনার সাথীদের সাথে নিয়ে যে কাজটা আপনার করবেন তাকে বলে টিম ওয়ার্ক, একসাথে মিলে কাজ করা। আমরা আগে বলতাম না 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এই যে এটাকে বলে টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্ক কিভাবে করতে, এটা যখন আপনার মধ্যে সৃষ্টি হবে, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন, আপনার এর যে ফলাফল সবাই ভাগ করে নেবে এবং মিলিতভাবে ভাগ করে নেবে, আর সফলতা, এর মাঝখান থেকে আপনার লিডারশিপটা আপনার বের হয়ে আসবে। আর এই যে জিনিসগুলো আপনি এই একটা দুইটা জিনিস গেল, এই প্রফেশনালিজম জিনিসটা আছে, এটা কিভাবে আসে? আপনার যে যোগ্যতা কিভাবে বের হয়ে আসবে? ক্রিটিক্যাল থিঙ্কিং, এটা একটা সাবজেক্ট আছে। ক্রিটিক্যালি কিভাবে আপনি চিন্তা করে সেখান থেকে সমাধান বের করতে পারেন। ঠিক আছে, টেকনোলজি স্কিল, এই যে আমি যে বলতেছিলাম, যে প্রসঙ্গ নিয়ে বললাম যে কম্পিউটার স্কিলে আমার তখন সে দক্ষতা পুরো ছিল না, যার জন্য আমি ডিপেন্ডেন্ট ছিলাম কারোর উপরে। আবার যখন ডিফিকাল্টি আসছে আমাকে সেটা ট্যাকেল করার জন্য আমাকে অন্যের সাহায্যের প্রয়োজন হয়েছে, এবং সেটাকে কিভাবে আপনি সলভ করবেন সেই স্কিলটা, যে প্রবলেম সলভিং, ইট গোজ আন্ডার প্রফেশনালিজম। ঠিক আছে, তো এই জিনিসটা আমি স্লাইড গুলো আপনাকে দিলাম, এগুলো ভালো করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন। এগুলা যখন আপনার মধ্যে নিয়ে আসবেন অর্গানাইজেশনের মধ্যে, সেই অর্গানাইজেশন সফলতা অর্জন করতে বাধ্য। এবার আমরা চলে আসি আমাদের মানে টেকনিক্যালি এই সমস্যা কাকে বলে যদি আমরা বলি, এই সমস্যা সম্বন্ধে আপনার ধারণা থাকা দরকার। আমরা কিছু হলে আর সমস্যা চিন্তার কোনো কারণ নেই, বলে ফেললাম, আমরা মুখে মুখে বলি, কিন্তু এটাকে আপনি ভালো করে বোঝার চেষ্টা। সমস্যা হচ্ছে একটি, সমস্যাকে সাধারণত একটি কাজ, পরিস্থিতি বা ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয় যা জটিলতা এবং অস্বচ্ছতার কারণে মোকাবেলা করা বা নিয়ন্ত্রণ করা কঠিন। আপনি সমস্যা যেটা সামনে আসলো, এটা যদি কমপ্লেক্স অবস্থা হয়, এটা যদি পরিষ্কার না হয়, একদম প্রত্যেকটা বিষয় যদি পরিষ্কার না হয়, সব ধোঁয়াশা ধোঁয়াশা হয়, এটা সমাধান করা বড় কঠিন। যার জন্য প্রথমে আপনি জটিল বিষয়টাকে ভেঙে ভেঙে আপনি ইজি করতে হবে, যে জায়গায় অস্বচ্ছ আছে সেটাকে আরো পরিষ্কার করতে হবে বিভিন্ন প্রশ্ন করে। এরপরে দৈনন্দিন ভাষায় একটি সমস্যা হলো সমাধানের জন্য প্রস্তাবিত একটি প্রশ্ন, পরীক্ষা বা প্রমাণের জন্য বিবৃত একটি বিষয়। এটা হচ্ছে আপনার একাডেমিক ওয়েতে সমস্যা কাকে বলে তাই আপনি বুঝাচ্ছে। এবার আপনি যদি এই সমস্যায় সফল হতে চান তাহলে এই 6টা নিয়ম
মেনে চলবেন। কি সেটা নিয়ম? এখন আমরা আসতেছি, জীবনে হাজারো সমস্যার মুখোমুখি হই আমরা, তাই না? তবে সমস্যা যত জটিলই হোক না কেন, সঠিকভাবে এগুলোকে সমাধানও করা সম্ভব। সমস্যা সমাধানের দক্ষতা আপনার বলিষ্ঠ ব্যক্তিত্বের পার্সোনালিটির উপর যদি করতে পারেন, আপনার ব্যক্তিত্ব বেড়ে যাবে। মানুষ বলবে এর কাছে যে কোনো সমস্যা নিয়ে আসে সমাধান করতে পারে, তাহলে আপনার মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। জেনে নিন কিভাবে যে কোনো সমস্যার ভালো সমাধানকারী হয়ে উঠা যায়। এই পয়েন্টগুলো আপনারা এবার দেখেন। 1 নাম্বার, আপনাকে বুঝতে হবে যখন কেউ সমস্যা নিয়ে আসবে অথবা আপনার সমস্যাতে পড়বেন, তখন আপনি ভাবতে হবে এই সমস্যাটা কিভাবে আপনি ইন ডিটেলস বুঝতে হবে। যে কোনো সমস্যা সমাধানের সময় সবার আগে জানতে হবে আপনি কি সমাধান করবেন। এখানে সমস্যাটা এটা আইডেন্টিফাই করতে হবে, এটা কি সমাধান আপনি করতে চাচ্ছেন সেটাকে নোট করেন। আপনি খেয়াল করেন, শুরুতে আমি কিন্তু পেপার দিয়েছি, পেন দিয়েছি। যে কোনো সমস্যা আপনি যদি সমাধান মুখে মুখে করলে কিন্তু হবে না। সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, হাতের কাছে কলম এবং কাগজ রাখতে হবে, লিখতে হবে। লিখে নিয়ে একটা একটা করে আপনার প্রত্যেকটার উত্তর নিয়ে আসতে হবে। তারপরে সেটাকে আপনার এগ্রি করতে হবে এবং ফাইনাল রেজাল্ট আপনি চলে আসবেন। এর জন্য খাতা কলম খুবই জরুরি। আমরা মুখে মুখে কথা বলে দিই না, এভরিথিং শুড বি রিটেন ইন পিস অফ পেপার উইথ ইউর পেন। এরপরে হচ্ছে অর্থাৎ পুরনো সমস্যা ভালোভাবে পর্যবেক্ষণ করে লক্ষণ ও কারণগুলো আলাদা করতে হবে। আপনি সমস্যা তো অনেক লিঙ্গারিং আছে, আটকে আছে, সমাধান করে নাই, তারপরে কে কি বলেছিল, ওটা বলেছিল, এটা প্রমিস করেছিল, আছে না আমাদের দেশে, এভাবেই তো হয়। এই যে ছড়ানো ছিটানো যে সমস্যাগুলা সবগুলাকে আপনি লিখতে হবে এবং লেখার পরে সেখান থেকে আপনি কনফার্মেশন নিতে হবে এবং কিভাবে নিবেন আর এইটা নেওয়ার যোগ্যতাটা আপনাকে তৈরি করতে হবে। ঠিক আছে? তাহলে একটু সময় নিয়ে, সময় কিন্তু নিতে হবে, হুড়াহুড়ি করে কোনো সমস্যার সমাধান হয় না। ধৈর্য ধরে ভাবলে যে কোনো সমস্যার পিছনের নিয়ম কানুনগুলো খুঁজে বের করা সম্ভব। মনে রাখবেন এক্ষেত্রে আপনাকে ধৈর্যশীল হতে হবে, পেশেন্স ছাড়া কোনো কাজ হবে না। ঠিক আছে? এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে যে কোনো সমস্যা প্রথমে বুঝতে হবে, বুঝার জন্য তার প্রসেসটা কিভাবে করতে হবে সেটা আমি বললাম। তারপরে এই সমস্যার পিছনের কারণগুলো কি? দেখেন এই মেয়েটা মুখে হাত দিয়ে নখ খাচ্ছে। আমি কেন ছবিটা দিয়েছি, এটা কিন্তু আমাদের ডাক্তার যারা আছেন তাদের জন্য কাজের কাজ হবে। একটা মানুষ যখন হঠাৎ নখ কিন্তু দাঁত দিয়ে খুঁটতেছে, এখন সে কিছু বলতেছে না, কিন্তু অ্যাজ এ ডক্টর হিসেবে আপনি বুঝতে পারবেন তার মানসিক অবস্থা কোথায় আছে, ফিলোসফিক্যাল সাইডে সে কোথায় পড়ে, যেটা আমাদের রিয়েল হোমিওপ্যাথিতে আমরা এ নিয়ে আলোচনা করি। আমি একটা সাইন দেখাচ্ছি আপনাদের এখানে। হঠাৎ করে সবাই তো এমনি মুখে রাখে হাত, কিন্তু কেউ যখন নিজের নখ নিজে দাঁত দিয়ে কামড়াচ্ছে সেটা খুবই ডেঞ্জারাস, অর্থাৎ সে নিজেকে নিজে ধ্বংস করতে পারে। ইজ এ ক্যারেক্টার। তাহলে কেন সে ক্যারেক্টারটা আমাদের ডাক্তার এর ভিতরে ঢুকতে হবে এবং এই কারণটা বের করে নিয়ে এসে যখন আপনি এটাকে সামনে তুলতে পারবেন, তাহলে আপনার ট্রিটমেন্টটা আপনার জন্য সহজ হয়ে আসবে। সমস্যাটা কি তা ভালো করে জানার পর সেগুলো কেন হচ্ছে সেটা জানতে হবে। সমস্যা সমাধান করতে গেলে আপনাকে এর নেপথ্যের কারণগুলোই শুধু খুঁজে বের করতে হবে, লক্ষণগুলো নয়। এজন্য সময় নিয়ে সমস্যাটা তদন্ত করুন, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে অনুধাবন করুন। এখানে প্রফেসর এমইউ আহমেদের একটা বিউটিফুল একটা স্টোরি আমি পড়েছিলাম আগে। একজনের চুল ছেঁড়ার বাতিক আছে, মানে বসে থাকলে চুল ছিঁড়তে ছিঁড়তে পুরো টাকলা হয়ে গেছে। ঠিক আছে? কোনো ডাক্তার কোনো ভাবেই তাকে চিকিৎসা করে ওষুধ দিয়ে ভালো করতে পারেনি। পরে আমি খুব শর্টকাট বলতেছি ঘটনাটা হচ্ছে এরকম। তখন সে সেই মেয়েটাকে আমাদের প্রফেসর এমইউ আহমেদ যখন তার চেম্বারে নিয়ে আসছে, তার সাথে কথা বলতে বলতে একটা ট্রান্স লেভেলে পৌঁছায় গেছে। প্রশ্ন করার পরে সে বলল যে তোমার এটা কবে শুরু হয়? তখন মেয়েটা বলতেছে আমি যখন ক্লাস 6 থেকে 7-এ উঠি, আমি পরীক্ষার রেজাল্ট খারাপ করেছিলাম। আমার বাবা আমাকে খুব কঠিন ভাবে বকা দিয়েছিল। বকা দেওয়ার পরে আমি কাঁদতে কাঁদতে আমার রুম বন্ধ করে আমি ওখানে কান্না করছি 2-3 ঘন্টা। আর যখন আমার কান্না থেমে গেছে তখন মাথায় চুলকাতে হঠাৎ দেখি মাথায় একটা চুল হাত দিয়ে টান দিছে, বের হয়ে আসছে। তো চুলের আগে একটা আপনার ইয়ের মতো আছে না, সাদা সাদা ইয়ের মতো আছে, ওটা আবার খাতার উপরে দিয়ে এনে নখ দিয়ে ওটাকে প্রেস করছে, করে ফু দিচ্ছে, যাচ্ছে না। এখন সে হঠাৎ করে ভুলে গেছে, সেটা নিয়ে খেলতেছে, এটা যেন উড়ে গেল, আবার চুল একটা ছিল, আবার দিল, আবার উড়ে গেল।
এই যে তার অভ্যাসটা পরবর্তী পর্যায়ে যখনই টেনশনে চলে যায়, চুল একটা ছিঁড়ে খাতার মধ্যে নিয়ে এটা লাগিয়ে দেয় এবং ফু দেওয়ার চেষ্টা করে। দেখেন, যখন ডাক্তার সেই প্রফেসর এমু আহমেদ তার আসল ঘটনাটা এখন থেকে মনে করেন যে 10 বছর আগের ঘটনা বুঝতে পারলো, তখন তাকে একটা তাকে যে সম্মোহিত করে নিয়ে তাকে ট্রিটমেন্ট করার পরে সে ভালো হয়ে গেছে। তাহলে দেখেন, আমাদেরকে যে কোনো সমস্যার জন্য তার পিছনে আমাদের যেতে হবে। ক্লেভার পিপল অলওয়েজ ট্রাইং টু নো দ্য সোর্সটা কি। এটা যদি আপনি করতে পারেন, কারণগুলো নিতে পারেন, বিশেষ করে আমাদের রিয়েল হোমিওপ্যাথির যে আমাদের ফিলোসফি আছে, সেখানে আমাদের পিছনের কারণগুলোকে ডিফাইন করতে হবে অত্যন্ত ধৈর্য সহকারে। আর এটা করতে পারলেই আপনার কাছে অঙ্ক পানির মতো আপনার ওষুধ চলে আসবে। আপনি যে কোনো রোগীকে দিবেন, ম্যাজিক্যাল ওয়েতে 1 ডোজে আপনার কাজ করবে। এরপরে চলে আসি আমরা এর সমাধানের জন্য একাধিক সমস্যা সমাধান খুঁজতে হবে। যে না, আমি শুধুমাত্র এটার জন্য এই সমস্যাটা আসলো একটা চিন্তা নিয়ে আগাচ্ছি না। আপনার ভ্যারাইটি ওয়েতে 2টা 3টা 4টা 5টা আপনার ব্রাঞ্চ আপনার ব্রেনে কাজ করতে হবে। এদিক দিয়ে না হলে এদিকে, এদিকে না হলে এদিকে, এদিকে না হলে একটা না একটা জায়গায় আপনি ওটা ক্লিক করবে, আর ক্লিক করলেই আপনি সমাধান চলে আসবে। কি বলতেছে এখানে, ভালোভাবে সমস্যা সমাধান করতে হলে আপনাকে উদ্ভাবনী চিন্তা করতে হবে, ক্রিয়েটিভ আইডিয়া, ক্রিয়েটিভ থিঙ্কিং করতে হবে। উদ্ভাবনী মানে যে আবিষ্কার করে তাকে বলে উদ্ভাবনী। নতুন ভাবে ভাবতে হবে। আপনি বলবেন না যে ও এভাবে করছে আমিও এভাবে করে ফেললাম, না, এটা তো কপি ক্যাট। আপনার কথাগুলো এই জন্য বলতেছে, আপনাদের মধ্যে এই উদ্ভাবনী শক্তি আপনাদের আনতে হবে। যখন যে জিনিস নিয়ে বসবেন তা নিয়ে চিন্তা করবেন যে কিভাবে এটা নতুন ভাবে আমরা কাজটা সমাধান করতে পারি। এক কথায়, বাক্সের বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে পারে না, যে আউট ফ্রম দ্য বক্স, এর বাইরে এসে আপনি চিন্তা করতে হবে। যে কোনো একটি সমাধান পেলে সেখানে থেমে যাবেন না। হঠাৎ করে আপনি সমাধান পেয়ে গেলেন, আরে হয়ে গেল না, আপনি দেখেন এরপরেও দেখেন আরো অল্টারনেটিভ কোনো সমাধান আছে কিনা, এর থেকে ভালো সমাধান আছে কিনা, তারপরে দেখবেন আরেকটা আছে কিনা, তারপরে 2টা 3টে সমাধান থাকার পরে তখন আপনারা যে কয়জন বসছেন তার মধ্যে আপনাকে এগ্রি করতে হবে যে কোনটা এর জন্য রাইট সমাধান। আপনি একটা তো করতেছেন, তারপর আরেকটা ট্রাই করেন, আরেকটা ট্রাই করেন, আরেকটা ট্রাই করেন, 3টে 4টা করার পরে দেখবেন যে ট্রাইয়ের পর সবচেয়ে বেস্ট একটা সলিউশন আপনার সামনে চলে আসলো, এবং সেটাকে আপনার সবাই মিলে এগ্রি করে তখন সেটাকে আপনারা তুলে ধরতে পারেন এবং এগ্রি করতে পারেন, সমাধান তখন হয়ে গেল। ঠিক আছে? ও সরি। তারপর 4 নাম্বার হচ্ছে কি, সবচেয়ে কার্যকর সমাধানটি খুঁজে বের করুন। একাধিক, বললাম সে কথাটা, সবচেয়ে কার্যকর যেটা আপনার আসবে, যেটা জন্য আপনি অপেক্ষা করছেন, অনেকগুলো ট্রাই করার পরে যেটা ফাইনাল যেটা আছে, যেটাকে এফেক্টিভ আপনার রেজাল্ট আসবে। আপনি শুধু সমাধান দিলেন কিন্তু রেজাল্ট আসলো না, তা চলবে না। এটা কি বলতেছে, একাধিক সমাধান থেকে সবচেয়ে কার্যকরীটি খুঁজে বের করা মোটেও সহজ নয়, এটা খুব ইজি না। 3টা 4টা আপনার রেজাল্ট আসলো, কিন্তু কোনটা কারেক্ট হবে কোনটা হবে না, কোনটাতে লং লাস্টিং হবে কোনটাতে লাস্টিং করবে না, সব কিছু ব্যাপকভাবে চিন্তা আপনাদের করতে হবে সঠিক সমাধান দেওয়ার জন্য। এক্ষেত্রে বেশ বেশ কাঠখড় পোড়াতে হয়, অবশ্য যুক্তি দিয়ে চিন্তা করলে এর সমাধান অবশ্যই পাবেন। নিজেকে প্রশ্ন করুন, সমাধানটি কতটুকু কার্যকর হবে। এবার চলে আসেন স্টেপ বাই স্টেপ। এই সমাধানের ফলে কি পুরো প্রক্রিয়া বা ব্যবসার বিস্তৃতি ঘটবে? আপনি শুধু সমাধান দিলে তো হবে না, সমাধানের রেজাল্টটা কি? আপনি ব্যবসায় লস খাচ্ছেন, বিজনেস আসতেছে না, একটা এমন ভাবে আপনি সমাধান করতে হবে সেখানে আপনার বিজনেসের জন্য সেল আপনার বাড়া শুরু করলো, প্রসেস আপনার হওয়া শুরু করলো, খরচ ম্যানেজ হয়ে গেল, প্রফিট আপনার আসছে, সেটা ফুললি প্ল্যান ওয়াইজ নিয়ে আপনার কাজটা শুরু করতে হবে। সমাধানটি বাস্তবায়নের জন্য আপনার কি যথেষ্ট পুঁজি আছে? আপনাকে নতুন একটা সমাধান করবেন, তার জন্য আপনার কিছু ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। আপনি প্ল্যান দিয়ে ফেলেন আমরা এইভাবে কাজ করলে হয়, কিন্তু আপনার কাছে পয়সা নেই, আপনাকে সাপোর্ট করে ফাইন্যান্স করে কেউ নাই, কিন্তু বিশাল বড় আপনি সমাধান দিলেন, হবে না তো। বেস অন ইউর সোর্স আপনি এটাকে, এবং প্র্যাকটিক্যাল সোর্সের উপর বেস করে নিয়ে আপনাকে সমাধানটা দিতে হবে। সমাধানটি বাস্তবায়নের পথে ঝুঁকি কি ঝুঁকি আছে? যদি এই প্রবলেমটা সলভ করতে যান, কোন কোন ধরনের ঝুঁকি আপনার আসতে পারে সেগুলোও নোট করতে হবে। আপনি যাই কিছু করেন সব কিন্তু লিখিতভাবে করতে হবে। আমরা মুখে মুখে যারা সমস্যার সমাধান করে তারা কিন্তু লাস্টিং করে না। এই জন্য যে কোনো অর্গানাইজেশন কোনো প্ল্যান করেন,
তার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের লিখতে হবে। সমাধানটা কি সংশ্লিষ্ট বেশিরভাগ মানুষের জন্য উপকার বয়ে আনবে? আছে না অনেক সময় শর্টকাট সমাধান করলেন, একজনের উপকার হলো কিন্তু আপনার গ্রামের অন্য মানুষের অসুবিধা হয়ে গেল। না, আমাদের চিন্তা করতে সবাইকে মাথায় রেখে সবার যাতে অসুবিধা না হয়, সবার যাতে বেনিফিট হয়, সেইভাবে আমাদের সমস্যার সমাধান বের করতে হবে। আমি দেখেন ওটার মধ্যে কিন্তু উল্লেখ করা আছে কাইজান। আপনারা খেয়াল করেছেন যে এখানে লেখা আছে যে এই জাপানিজ প্রসেস যেটা, এটা কিন্তু যে কাইজানকে যদি আপনি ফলো করেন, সেখানে এই কোম্পানির উন্নতি হবে, উৎকর্ষতা আসবে, গ্রোথ আসবে, অগ্রগতি আসবে, এবং কনসিস্টেন্সি যেটা ধারাবাহিকতা আসবে, সফলতা আসবে, এবং আপনার কাজ করা প্রয়োগের পদ্ধতি আপনাদের চলে আসবে। আপনারা দেখে নিয়েন, আমি পাঠালে পড়ে দেখে নিয়েন, এটা আপনাদের উপকারে আসবে। এবার সমাধানের পরিকল্পনা এবং বাস্তবায়ন, কিভাবে এটা সমাধান প্ল্যান করবেন, পরিকল্পনা করবেন এবং এটা অ্যাকশনে চলে যাবেন। এখানে আপনাকে অনেক কিছু ভাবতে হবে। বাস্তবায়নের জন্য পরিকল্পনাটি হতে হবে একদম নিখুঁত। দেখেন, আমরা শুধু মুখে মুখে বললে হবে না, যে যাই কিছু করেন না কেন সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। চোখ কান খোলা রেখে নির্ধারণ করুন। আপনি বলতেছেন এক কথা, কোনো তাকায় দেখলেন না জিনিসটা কেমন না, সম্পূর্ণ চোখ কান খোলা রাখতে হবে, শুনতে হবে, দেখতে হবে কে কিভাবে কখন সমাধানটি বাস্তবায়ন করবে, এবং এই কাজটা কাকে দিয়ে করাচ্ছেন, কিভাবে করাচ্ছেন, টাইম ফ্রেমটা কি আছে, এগুলো সবকিছু নোট করে নিয়ে এইভাবে আপনি সমাধানটা করতে হবে। এরপর ভাবুন সমাধানটি সফল হলো কিনা তা কিভাবে বুঝবেন, ওটার রেজাল্টটা আপনার বুঝতে হবে, এবং এর জন্য আপনার ওই প্ল্যান অনুযায়ী অ্যাকশন করতে হবে। দেখেন এখানে এই একটা ছোট্ট স্লাইড দেওয়া আছে, এটা বলেছে দ্বন্দ্ব মধ্যস্থতাকে কার্যকরী করা যায় যে কয়েকটি ধাপে। আমি এটা পুরোটা পড়তেছিলাম, শুধু হেডিং গুলা পড়তেছি। যখন কোনো মানে কোনো একজনের মধ্যস্থতা করবেন, মানে অ্যাজ এ মিডলম্যান হিসেবে কাজ করবেন, কিভাবে কাজ করতে হবে, মধ্যস্থতা করার পূর্বে আপনাকে বুঝতে হবে কি, সেটা এখানে লেখা আছে। সূচনা এবং পরিচিতি, সমস্যা চিহ্নিত করা, সমস্যার সমাধান করা, তারপরে মধ্যস্থতার কি ফলাফল আসে সেটারও আপনাকে বুঝতে হবে, এবং মধ্যস্থতা করার পরবর্তী কি অ্যাকশন করতে হবে তা কিন্তু সবই লেখা আছে। আপনার কাইন্ডলি পড়বেন, সাবজেক্ট বিশাল, আমি এখানে লাইন বাই লাইন পড়তে গেলে বুঝাতে গেলে আমাদের সময় কভার করবে না। 6 নাম্বারটা আসতেছে কি বলতে, সমাধানটি কি সফল হলো কিনা তা অনুধাবন করুন। আপনি যে সমাধানটা দিলেন আপনাকে রিয়েলাইজ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে কোনো সমস্যার সমাধান করেই দাড়ি টেনে দিয়ে সমাধান হয়ে গেছে। নো, সমস্যার সমাধান তো হলোই, কিন্তু সেই সমাধান আদৌ সফল হলো কিনা তা ভেবে দেখি না। এরপরে সমাধান করে দিলাম, আপনি দেখতেছেন যে না, সেই গন্ডগোলই রয়ে গেছে, নিশ্চয়ই কোনো জায়গায় একটা প্রবলেম আছে। এমন ভাবে সেট করবেন যাতে আর দ্বিতীয়বার ওই সমস্যা না চলে আসে। অথচ পুরো প্রক্রিয়ার মধ্যে একটি বেশ গুরুত্বপূর্ণ একটি ধাপ, কোনো সমাধান সফল হয়েছে কিনা তা বুঝতে যেসব বিষয় নিয়ে ভাবতে পারেন, সেগুলো কি, লক্ষ্যগুলো পূরণ হলো কিনা, ঠিক আছে, নির্ধারিত বাজেটের মধ্যে সব সম্পন্ন হলো কিনা, আপনি সমাধান করার জন্য যে পয়সাটা আপনি অ্যালোকেট করছিলেন তার মধ্যে কি হলো কিনা, না এক্সট্রা পয়সা দিতে হলো, নাকি ওখানে আপনার ক্ষতি হয়ে গেল, এগুলোকে নন স্টপ আপনাকে রিভিউ করতে হবে। কাজটা সম্পূর্ণভাবে শেষ হলো কিনা, আপনি সমাধান দিলেন কিন্তু পরে দেখলেন না কাজটা হলো কি না হলো, বলে নিয়ে আপনি চলে আসছেন, এটা দায়িত্বহীন মানুষ। আপনাকে কমপ্লিট না হওয়া পর্যন্ত সেটা কিছু লেগে থাকতে হবে। দৃশ্যমান কোনো ফলাফল পাওয়া গেল কিনা, আপনি যখন সমাধান করার পরে দেখবেন যে রিলেশনশিপের মধ্যে দেখলেন যে না, তাদের মধ্যে সমাধানটা করে দেওয়া হলো কিন্তু তারা আগের থেকে এখন ভালো আছে এবং তাদের মধ্যে চেঞ্জেস আপনি লক্ষ্য করতেছেন, তার মানে হচ্ছে দৃশ্যমান ফলাফল পাওয়া গেল। ভেবে দেখলে অনেক ক্ষেত্রে ভুল খুঁজে পাওয়া যায়, আপাত দৃষ্টিতে কার্যকর মনে হওয়া সমস্যা সমাধানটিও দিন শেষে ব্যর্থ হতে পারে। তো সেই জন্য আমাদের খেয়াল করতে হবে, আমি সমাধান দেওয়ার পরে এটাকে ফলো আপ আমাদের করতে হবে। এবার চলে আসি আমরা কিভাবে সমস্যা সমাধানের দক্ষতা বাড়াবেন। এবার সমাধানের একটা প্রসেস দিলাম, ঠিক আছে, কিভাবে করা যেতে পারে, এর মধ্যে এফিসিয়েন্সি আপনি কিভাবে ইনক্রিজ করবেন। আসলে এক একটা বিষয় নিয়ে একখানে শেষ করা দরকার, কিন্তু আমি আপনাদের দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে পড়বেন, দেখবেন, মিলাবেন, আপনার বিষয়টা আপনার
কমপ্লিট পরিষ্কার হয়ে আসবে। মানে কি বলতেছে, কাজের ক্ষেত্রে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা সমস্যা ঠিকভাবে সামাল দেওয়ার সামর্থ্যকে সমস্যা সমাধানের দক্ষতা বলা হয়। ঠিক আছে, প্রতিটি সেক্টরের প্রায় সব পেশার কর্মীদের কাছে সমস্যা সমাধানের দক্ষতা চান নিয়োগদাতারা। এখানে আপনি যখন কোনো জায়গায় আপনি চাকরির মধ্যে যাবেন অথবা কোনো কন্ট্রাক্ট কাউকে দিবেন, তখন তারা জিজ্ঞেস করবে, যদি আপনার এই কাজের মধ্যে কোনো ট্রাবল আপনি ফেস করেন, কিভাবে আপনি এটাকে সমাধান করবেন। আর এই যোগ্যতা যদি আপনাকে দেখাইতে না পারেন, আপনি কাজটা পাবেন না। যারা আপনাকে অ্যাপয়েন্ট করতেছে, আপনি রিক্রুট করলো, কিন্তু আপনি যখন কাজ শুরু করবেন, তখন যদি বলে যে আপনার কাছে যদি এ ধরনের সমস্যা আছে, কিভাবে সমাধান করবেন, তখন যদি আপনি সেই সমাধানের যে টেকনিকটা আগে আপনার অভিজ্ঞতায় থাকে, এটা সুন্দর করে বলতে পারলে সাথে সাথে সে আপনাকে নিয়োগ করবে। আপনাকে একটা জিনিস খেয়াল করবেন, কোনো ভালো কোম্পানি কিন্তু কারোর রিকোয়েস্টে কাউকে অ্যাপয়েন্ট করে না, তার যোগ্যতার বেস করে নিয়ে, কারণ তার কাছ থেকে রেজাল্ট আনবে, যার জন্যই তাকে নিয়োগ দেয়। ভালো কোম্পানি সেভাবে কাজ করে, যেভাবে আমরা বলি না যে ওকে দিয়ে দাও অল রিকমেন্ডেশন, এই অল ভালো কোম্পানি কোনোদিন তারা করবে, তারা দেখবে তার অ্যাটিটিউডটা কিরকম, সে কতটুকু ডেডিকেটেড, তার ক্রিয়েটিভিটি কতটুকু আছে, তার ক্রিটিক্যাল থিঙ্কিং এর লেভেলটা কতটুকু আছে, তার কাজ করার আগ্রহ কতটুকু আছে, তার ফিউচার গোল কতটুকু আছে। এই জিনিসগুলো সাধারণত যখন আপনার অনেকে পড়ে ইয়েতে যায়, ইন্টারভিউ বোর্ডে যায়, তারা কিন্তু এইটাই খেয়াল করে। এবং এইটা যদি খেয়াল করে আপনি স্টাফকে রিক্রুট করেন, আপনি টিমকে রিক্রুট করেন, সেখানে সফলতা অবশ্যই আসবে। ক্যারিয়ারে সাফল্য নিশ্চিত করার জন্য এই দক্ষতা অর্জন করা অবশ্যই জরুরি। এবারে এই দক্ষতা এটাকে আপনি ইমপ্রুভ করতে হবে, সেই দক্ষতার ব্যাপারে আমরা আলোচনা করব। আপনার সমস্যাটাকে শনাক্ত করা এবং এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পদ্ধতি সম্পর্কে চিন্তা ভাবনা করলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা ঠিক করতে পারলে সমাধানে পৌঁছতে সময় অনেক কম লাগে। এবার চিন্তা করে দেখেন, এই সমস্যা সমাধানের একটা অভ্যাস তৈরি করতে হবে। ঠিক আছে, আপনি বললেন না মুখস্থের মতো তো আপনি কাজ করতে পারবেন না। আপনি যে অভ্যাসটা প্রতিদিন ওভাবে কাজ করতে করতে আপনার মধ্যে একটা অভ্যাস তৈরি হবে, আর এই অভ্যাস যখন তৈরি করবেন তখন মনে করতে হবে বাই ডিফল্ট আপনি সেভাবে কাজ করতে পারেন। মনোবিজ্ঞানী এবং গবেষকরা যে কোনো সমস্যার টেকসই সমাধানের জন্য একটি সিস্টেমেটিক কৌশল বের করেছেন, এবং তারা এই মনোবিজ্ঞানীরা এবং রিসার্চাররা একটা কৌশল বের করেছেন। এই কৌশলটি সাধারণত সমস্যা সমাধান চক্র হিসাবে পরিচিত, যেটা শুরু হয় সমস্যাটি শনাক্তকরণের মাধ্যমে। যখন আপনি প্রবলেমটা আইডেন্টিফাই করলেন, সাথে সাথে একটা সাইকেলের মাঝখান দিয়ে সমস্যাটাকে পাস করতে হবে। আমরা সেই স্লাইড দেখাচ্ছি পরে। একই পরিস্থিতিতে নানা ধরনের সমস্যা হতে পারে, আপনি মূল সমস্যাটির উপরে ফোকাস করতে পারেন। সমস্যা শনাক্ত করার পর একটি কৌশল গঠন করুন, টেকনিক আপনি কিভাবে আপনি স্ট্র্যাটেজি সেট করুন। আপনার পরিস্থিতি এবং পছন্দের উপর নির্ভর করে এটি ভিন্ন হতে পারে, কিন্তু আপনার উৎসগুলোর উপর ভিত্তি করে আপনার কয়েকটি সমাধান তৈরি করে রাখা উচিত। একাধিক সমাধান ভেবে রাখা উচিত যাতে বেশি অপশন পাওয়া যায়। আমরা তো আগে আলোচনা করলাম, এই যে প্রসেসের সাইকেলটি যেটা আসছে, সেই সাইকেলের মাধ্যমে আপনি সমস্যার সমাধান করতে পারেন। এবার দেখেন, তথ্যগুলো সংগঠিত করুন। আপনি দেখেন এই যে পাশে একটা মানুষের হাতে চাউল রয়েছে আর কতগুলো খালি হাত। আমি কেন এই ছবিটা দিয়েছি আপনি ভেবে দেখেন। ছবিটা হচ্ছে যে আমার কাছে এতটুক চাল আছে, কতগুলো হাত আছে, এবং এই কতগুলো হাতকে আমি কতটুক করে দিতে পারবো। ইনফরমেশন আপনার চোখের সামনে। এখানে মনে করেন যে 1 2 3 4 5 6 7টা হাত, মানে 60 জন হাত পেতেছে, আমার কাছে এতটুক চাল আছে, তাহলে আমি কতটুক করে ভাগ করে দিতে পারবো। এটা হচ্ছে ইনফরমেশন, ইনস্ট্যান্টলি আপনি গ্র্যাব করবেন। কি বলতেছে এখানে, আপনি আপনার সমস্যা সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য সংগ্রহ করুন। দেখবেন আমাদের চোখের সামনে আছে, ক্লেভার পিপল দে পিক আপ দ্য ইনফরমেশন ইনস্ট্যান্টলি। এতে ইতিবাচক ফলাফল অর্জনের সম্ভাবনা বেড়ে যায়। আপনি যখন দেখলেন 60টা হাত আছে, তাহলে আমার চাউল এতটুকু আছে, এটাকে প্রপোর্শনেট ওয়েতে আপনি ভাগ করে দিতে পারবেন। একটি সমাধান ঠিক করার পর এর অগ্রগতি লক্ষ্য করুন। আপনি যে সমাধানটি ঠিক করেছেন সেটি পরিমেয় হওয়া উচিত, যাতে আপনি গন্তব্যে পৌঁছেছেন কিনা তা নির্ধারণ করতে পারেন।
যদি না হয় আপনাকে একটি বিকল্প কৌশল বাস্তবায়ন করতে হবে। যদি মনে করেন এর মাঝখান দিয়ে এতটুকু অল্প চালে কাজ হচ্ছে না, তখন আপনি চিন্তা করতে হবে যে তাহলে আমি এই 60টা হাতকে দাও, আমি তো নিয়ে আসছিলাম 2 জনের জন্য চাল, কিন্তু আমার লাগবে আরো 5টা, তখন আমি রিসোর্সের মাধ্যমে আরো 5 জনের চালের জন্য আমরা নিয়ে আসবো, এনে বাদ বাকি সমাধান আমরা করে দেব। এরপরে চলে আসে সমাধান ভিত্তিক প্রশ্ন জিজ্ঞাসা করুন। আপনি যখন কোনো সমস্যা সমাধান করতে চাইবেন তখন আপনার মধ্যে কিছু প্রশ্ন আপনি তৈরি করতে হবে, এবং এই প্রশ্নগুলা ওই জায়গায় আপনার যারা যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে উত্তরগুলো আপনি নিতে হবে, নিয়ে তারপর এখান থেকে সমাধানের আপনার ডিসিশনে আপনি পৌঁছতে পারবেন। কি বলতেছে এখানে, আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করা। কিন্তু আপনি কি সঠিক প্রশ্ন জিজ্ঞেস করছেন? যে কোনো প্রশ্নের জন্য প্রশ্ন করা হলে হবে না, রিলেটেড প্রশ্ন করতে হবে। ধরুন আপনার আরো গ্রাহক প্রয়োজন, আমার কাস্টমার দরকার, কেন আমি আরো গ্রাহক পাচ্ছি না, আমার সেল কমে গেছে, কেন পাচ্ছি না, প্রশ্ন করতে হবে। জিজ্ঞাসা না করে সমাধান ভিত্তিক প্রশ্ন জিজ্ঞাসা করুন। আমি কি আমার প্রতিযোগীদের চেয়েও আলাদা 3টা জিনিস করতে পারি, অথবা 10 জন নতুন গ্রাহক পেতে আগামী মাসে কি করতে হবে? দেখেন, এখন আমি বলতেছি আমার কাস্টমার কমে গেছে, কিন্তু এখন আমার দেখতে হবে যে আমার যারা কম্পিটিটর আছে তারা কি কাজ করতেছে যার জন্য কাস্টমার বেশি আছে। আমাকে ওই ইনফরমেশন কালেক্ট করে নিয়ে তাদের থেকে আমি আরো 3টা নতুন ভাবে জিনিস আমরা অ্যাড যদি করি, তাহলে অটোমেটিক আমার সেল বেড়ে যাবে, অথবা আমি তখন নতুন কোনো কাস্টমার পিছনে আমি ধাবিত হব। এটাই হচ্ছে প্রশ্ন করতে হবে, প্রশ্নের উত্তর নিতে হবে, এবং তারপরে অ্যাকশনে যেতে হবে। একটা জিনিস খেয়াল করতে হবে, আপনি যদি ইগো থাকে, আপনি যদি মনে করেন না আমি সব বুঝি, আমি কাউকে কোনো জিনিস প্রশ্ন করতে চাই না, জিজ্ঞেস করতে চাই না, এ ধরনের মানুষ আপনি যত বড়ই হন না কেন একটা ছোট বাচ্চার কাছ থেকে আমরা শিখতে পারি। এখানে বাচ্চাটা ক্লাসের মধ্যে প্রশ্ন করতেছে, এই যে প্রশ্ন করার যে আগ্রহ, এখান থেকে আমাদের শেখাটা শুরু হয়। এই জন্য কি বলতেছে এখানে, ইগোকে দূরে সরিয়ে রাখুন। ইগো কিলস, কথাটা খেয়াল করেন। আমি বা আমিত্ব যখন হবে, আমি জানি আর কেউ জানে না, আমি কেন তাকে প্রশ্ন করব, কেন জিজ্ঞেস করব, আমি কি ছোট, এই মানসিকতা থেকে দূরে যদি না সরতে পারেন, ইউ রিমেইন ইন দ্য সেম প্লেস। অন্যদের কাছে সাহায্য চাইতে শিখুন। আপনি যদি নিজেই সমস্যাটি সমাধান করতে পারেন, তবুও আপনি জানেন এটা অ্যান্সার আছে, কিন্তু আরেকজনকে জিজ্ঞেস করতে অসুবিধা কি, করে দেখেন তার সাথে আপনি মিলে গেল, হয়ে গেল। তবুও অন্যদের সঙ্গে কাজ করলে তারা নতুন নতুন আইডিয়া এবং পয়েন্ট দেখাতে পারে, যা হয়তো আপনি নিজে ভাবতে পারতেন না। আপনাদের একটা অ্যাঙ্গেলে আপনি দেখতেছেন, আরেকজন মানুষ পিছন দিকে দেখতে, সে বলে দেখলো যে না পিছনে তো এরকম আছে, তখন যদি আপনি পিছন ঘুরে দেখেন, দেখবেন যে হ্যাঁ আপনার আইডিয়ার থেকে ভালো একটা আইডিয়া ওখানে রয়েছে। এই অভ্যাসটি শুরু করার জন্য বন্ধুরা এবং পরিবারের সবচেয়ে ভালো জায়গা, মানে আপনার ফ্রেন্ড এবং পরিবারের সবচেয়ে ভালো জায়গা, কারণ তারা আপনাকে নিঃস্বার্থভাবে সহায়তা করবে এবং উৎসাহ দেবে, হ্যাঁ তুমি করো, তুমি অবশ্যই পারবে। আমি দেখেছি আমার আইডিয়াটা এরকম ছিল, ওরা কিন্তু চার্জ করবে না, কিন্তু আপনি যে কোনো প্রবলেম সলভের জন্য কোনো কোম্পানিতে যান, উইদাউট মানি কেউ আপনাকে কোনো অ্যাডভাইস করবে না, কিন্তু আপনি আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা কোনো পয়সা নেবে না। সহকর্মীরাও বিচক্ষণ পরামর্শ দিতে পারে। আপনি যদি যারা আপনার কো ওয়ার্কার যারা আছে তারা যদি আপনার প্রতি জেলাস না হয় যে আপনি উপরে উঠতেছেন, অনেক সময় কেউ দিতে চায় না, তো ওখান থেকেও আপনি সমাধান নিতে পারেন। যদি আপনি কাউকে যান, প্রশ্ন যদি করেন, কোনো সাহায্য চান, মানুষ কিন্তু কোনো সময় খারাপ অ্যাডভাইস কোনো সময় করে না। এরপরে একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে, যখন এই আপনি সমস্যা সমাধান করে ফেললেন, তখন এটাকে উদযাপন করতে হবে, সেলিব্রেট ইউর উইনিং। আমরা যখন সমস্যার সমাধান করে ফেললাম, এটাকে সবাই মিলে সেলিব্রেট করতে হয়। এটা সেলিব্রেট করলে সবার মধ্যে উৎসাহটা সৃষ্টি হয়। সমস্যা সমাধানের পর তা উদযাপন করতে হবে। এটি কোনো কঠিন পরিস্থিতিতে সফল হওয়ার জন্য যা দরকার তা আপনার আছে, এই বিশ্বাসটিকে দৃঢ় করার একটি সহজ উপায়। এটি আপনাকে আপনার সময়কে অগ্রাধিকার দিতে সহায়তা করবে, যাতে আপনি যেটা আসলেই গুরুত্বপূর্ণ সেটাতে ফোকাস করতে পারেন। দেখেন, আপনি যখন সফলতা করলেন, সবাইকে নিয়ে যখন আপনি সেলিব্রেট করলেন, সবাই তখন হ্যাপি হবে, এবং এই হ্যাপিনেসটা একটা বিশাল একটা এনার্জি গ্রো করবে। পরবর্তী পর্যায়ে আপনি যখন কোনো কাজের জন্য কাউকে ডিফাইন করে কাউকে বলে দিবেন যে তুমি এই কাজটা করতে, তখন উৎসাহ নিয়ে করবে, এই কারণে যে আমরা সফল হলে আমরা সেই আগের মতো সে পাস্ট এক্সপেরিয়েন্সটা নিয়ে আমরা সফল হতে পারবো। এতে কাজও সুন্দর হয় এবং সবার মধ্যে এনার্জি লেভেল অনেক হাই। তো যে কোনো সময় যে কোনো সফল কাজে আপনারা সবসময় উদযাপন করুন বা সেলিব্রেট করুন।
এই দেখেন আমি বললাম না যে সমস্যা সমাধান 10টা ধাপ আছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং, 2 নম্বর ক্রিটিক্যাল থিঙ্কিং। দেখেন এই যে আমরা এই প্রবলেম সলভিং নিয়েই কিন্তু কথা বলতেছি, ঠিক আছে। এর মধ্যে 1 নম্বর সলভিং ক্রিটিক্যাল থিঙ্কিং, এটা করার জন্য জটিল ভাবে চিন্তা করা, অর্থাৎ গভীর ভাবে চিন্তা করার আপনার অভ্যাস থাকতে হবে। এফেক্টিভ কমিউনিকেশন স্কিল, আপনার সঠিকভাবে মানুষের সাথে যোগাযোগ করার যোগ্যতা আপনার তৈরি করতে হবে। যে কৌশলটা, মানুষের সাথে কথা বলা, মানুষকে কনভিন্স করা, এটা কোনো বিশাল একটা সাবজেক্ট। এফেক্টিভ কমিউনিকেশন স্কিল, আমার তো মনে হয় যে প্রত্যেকটা যে 10টা আছে এর উপরে একটা করে সেশন করালে যদি আপনার ভালো করে ভাবেন, বুঝতে পারেন, আপনার এভরি প্রবলেম উইল বি এবল টু সলভ ইজিলি। আপনি ভেঙে ভেঙে শর্টকাট আপনি করবেন হবে না, ইন ডিটেলসে যে আপনি কন্ডিশনে নিয়ে আসলেন এইভাবে, তখন আপনি সবাই মিলে কিভাবে সিদ্ধান্ত নেবেন সে ব্যাপারেও আপনার জানতে হবে, শিখতে হবে। ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং এই জিনিসটা আপনার মধ্যে থাকতে হবে। মানে সৃষ্টিধর্মী চিন্তা, সৃষ্টি শৈলী, এই জিনিস আপনার থাকলে আপনার কাছে সমস্যা সমাধান হওয়া সহজ। আপনি যদি মনে করেন যে না সমস্যা ওখানে বলে দিছে 1 নাম্বার আমি এটা করবো, তাহলে তো আপনার সমস্যার সমাধান হবে না। ওই সমাধানের জন্য সিচুয়েশন অনুযায়ী আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং এন্ড ক্রিয়েটিভ থিঙ্কিং আপনার মধ্যে যত আপনি চর্চা করতে পারবেন, আপনি খুব দ্রুত এটার আপনি সমাধান করতে পারবেন। ইন্টারপার্সোনাল রিলেশন স্কিল, একে অন্যের সাথে কিভাবে আপনি সম্পর্ক রাখতেছেন, কার সাথে কতটুকু কেয়ার করতেছেন, কার সাথে আপনার সম্পর্ক কত ভালো থাকতেছে, এবং জেনুইনলি তাদের সাথে আপনি ইন্টারাকশনটা যদি আপনি রাখতে পারেন, যে কোনো সমস্যার সমাধান আপনি করতে পারেন, জীবনের সফলতা আপনার জন্য ইজিলি চলে আসবে। সেলফ অ্যাওয়ারনেস বিল্ডিং স্কিল, এরপরে আপনার নিজের সম্বন্ধে, নিজের যোগ্যতার উপরে আপনার সবসময় খেয়াল করতে পারেন কোথায় কোথায় আপনার দুর্বলতা আছে, সেগুলোকে ডিফাইন করে কারেক্ট করা আপনি যদি করতে পারেন, তাহলে আপনি যে কোনো ডিসিশন মেকিং এ ইউ বি দ্য টপ মোস্ট পারসন। এমপ্যাথি, সহমর্মিতা, এ নিয়ে আমরা ক্লাস করিয়েছি আগে, এ নিয়ে আমি আর বলতে চাচ্ছি না, এ ব্যাপারেও আপনার পারদর্শী হতে হবে। কুপিং উইথ স্ট্রেস, আপনি স্ট্রেসময় সিচুয়েশনকে কিভাবে ট্যাকেল করবেন, কঠিন ভাবে আপনার অস্বস্তিকর অবস্থায় পড়েছেন, কিভাবে এটা ডিল করবেন, এটা একটা সাবজেক্ট, এটার উপর আমরা দখল আনতে হবে। তারপরে বলছে কুপিং উইথ ইমোশন, আবেগের মধ্যে না যে এই আবেগটাকে বিবেক দিয়ে কাজ করে আপনার সফলতা আসতে হবে। এই 10টা পয়েন্ট মনে রাখতে হবে। তাহলে এবার চলে আসি আমাদের 10টা পয়েন্ট, খুব কুইকলি আমরা শেষ করে দেব। আসল সমস্যাটা চিহ্নিত করুন। যেমন আমি এখানে দিয়েছি, এই 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 মেয়েটার গলা, এখানে হাত দিয়েছে, দেখেন গলার কাছে আপনার লাল লাল ভাব হয়েছে, ও তো গলা ব্যথা করতেছে। তাহলে আপনি ডাক্তারের কাছে যখন আমার 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 আপনার রুগী যখন আসলো, সে গলায় হাত দিচ্ছে, দেখাচ্ছে গলা ঢোক গিলতে পারতেছে না, ব্যথা করতেছে, এরকম করতে, তখন ডাক্তারের ফোকাস হতে হবে রুগী যা দেখাচ্ছে সেটাকে ভালো করে খেয়াল করা, ঠিক আছে। তো এই সমস্যা যখন আপনি চিহ্নিত করতে পারেন, সেখান থেকে আপনি প্রশ্ন করা শুরু করতে হবে। যেমন আছে যে কোনো সমস্যার মাঝেই থাকে অনেকগুলো ছোট ছোট সমস্যা, মানে ছোট ছোট সমস্যা মিলে একটা বড় সমস্যা হয়। আমরা বেশিরভাগ সময় এই সব ছোট সমস্যাগুলোকে নিয়েই পড়ে থাকি। আপনি একটা সমস্যা নিয়ে আটকে থাকলে চলবে না, পুরো জিনিসটাকে একটা জায়গায় গোছায় নিয়ে তারপরে আসল সমস্যাটা, পুরো সমস্যাটা আপনাকে বুঝতে হবে। তাই আসল যে সমস্যা তা রয়ে যায় আমাদের ধরাছোঁয়ার বাইরে। তাই প্রথমেই আসল সমস্যাটা কি এবং তার উৎপত্তি কোথা থেকে হচ্ছে তা নির্ধারণ করতে হবে। যেমন ধরুন আপনার ভার্সিটির টার্ম পেপার গুলো সাবমিট করতে করতে সব সময় ডেডলাইন পার হয়ে যায়। সব সময় দেখেন কি আপনি সাবমিট করার আগেই সময় পার হয়ে যায়, কেননা আপনি প্ল্যান করে করেন না। এক্ষেত্রে কি করতে পারেন, আপনি হয়তো আপনার টার্ম পেপারের কন্টেন্ট কমিয়ে আনছেন কিংবা রিপ্রেজেন্টেশন থেকে শেষ করাতে বেশি গুরুত্ব দিচ্ছেন কিনা, কিন্তু আসলে সমস্যাটা হচ্ছে আপনার এক গ্রুপমেটের মাঝে যে কিনা সব কাজ খুব ধীরে করে, কাজে বিঘ্ন ঘটায়। আমি শর্টকাট বলতেছি, যেটা আপনি অ্যাসাইনমেন্ট করেন, গ্রুপ অ্যাসাইনমেন্ট করেন, ভাগ করে দেওয়া হলো যে আপনি 10 জনে মিলে এই সেকশনে কাজগুলো করবেন। দেখা গেল আপনার কাজ আপনি ঠিকই করেছেন, আর একজন কাজ করতে দুই দিনের জায়গায় 4 দিন লাগায়, আর একজন কাজ ঠিকই করতেছে, আর একজন 2 দিনের জায়গায় 5 দিন লাগায়। কিন্তু দেখা গেল যে আমাদের ডেডলাইন হচ্ছে যে আমাদের 4 দিনের মাথায় কাজটা শেষ করতে হবে, কিন্তু কোনোভাবেই দেখা গেল না যে এই কাজটা আপনার অর্ধেক শেষ হয়েছে। তখন আপনি ডিফাইন করতে হবে যে কে কতটুকু কাজ করেছে, এবং যে যেখানে কাজ কম করতে পারতেছে সেখান থেকে কাজ পিক আপ করেন, আর আগামীতে যখন তাকে কোনো কাজ অ্যাসাইন করবেন তাকে তার ক্যাপাসিটি অনুযায়ী
কাজটা আপনি অ্যাসাইন যদি করতে পারেন, তো আপনি আপনার সময় মতো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারবেন। এটা হচ্ছে গ্রুপ ওয়ে কাজ করা, এটাই হচ্ছে স্মার্ট ওয়ে ম্যানেজিং। জরুরি সিদ্ধান্তগুলো আগে নিন। একটা সমস্যা সমাধানের জন্য আপনাকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হতে পারে। সেক্ষেত্রে প্রথমে আপনাকে ঠিক করতে হবে যে কোন সিদ্ধান্তটা জরুরি ভিত্তিতে নেওয়া উচিত আর কোনটা পরে নিলেও হবে। যেমন আপনাদের খেয়াল আছে, আমি এর আগের বার বলছিলাম যে ওয়ার্ক হ্যাজ 4D ফর্মুলা: ডু ইট, ডিলে ইট, ডাম্প ইট অর ডেলিগেট ইট। যদি আপনি কাজটা এখনই করার স্কোপ থাকে, করে ফেলেন। আর যদি দেখেন যে কাজটা এত জরুরি না, আপনি পরে করতে পারেন, ডিলে ইট, এটা পরে করেন, ওটা ডিলে ইটের যে ফোল্ডারে রেখে দেন। তারপরে দেখলেন যে এই কাজটা আসলে কোনো প্রয়োজন না, যদি পড়ি আমার কাজে লাগতে পারে, আমার সময় নাই, আপনি ডাম্পে আপনি করে দিলেন, মানে ডাস্টবিনে ফেলে দিলেন, দরকার নাই, সব জমিয়ে রাখলে এটা আপনার জন্য মাথা ভারী হবে। আর একটা কাজ হচ্ছে, যদি এই কাজটা আপনার জুনিয়র কাউকে দিয়ে করানো সম্ভব হয়, তখন সেই কাজটা আপনি তাকে ডেলিগেট করেন। তখন ডেলিগেট করে নিয়ে তার কাছে দেখেন যে কাজটা কিভাবে হয়েছে, তাহলে হবে কি আপনি জিনিসটাকে এইভাবে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন। এর মধ্যে আবার নিয়ম আছে কাজের মধ্যে, প্রায়োরিটি 1, প্রায়োরিটি 2, প্রায়োরিটি 3। এসব বিষয় নিয়ে আমরা হয়তো আগামীতে আমরা আলোচনা করব। এরপরে আমরা চলে যাই, এই যে আপনার যে প্রসেসিং এর মধ্যে আছে, যে প্রবলেমকে ফার্স্ট ডিফাইন করতে হবে, তারপরে ডায়াগনাইজ করতে হবে এবং রুট কজটা, এই স্লাইডটা আপনার মাথায় রাখবেন, কারণ এগুলো সমাধানের জন্য আমি ছোট ছোট স্লাইড দিচ্ছি এটার পিছনে কারণ হচ্ছে আপনি যদি এগুলোকে মাথায় রাখতে পারেন কাজ করা সহজ। প্রথমে আপনার কাজ করতে হবে যে সমস্যাটাকে ডিফাইন করতে হবে, নির্ধারণ করতে হবে, তারপর ডায়াগনাইজ করতে হবে এর কজটা কি, এবং প্রবলেম জায়গায় আপনি ডাক্তার যদি হন, যেভাবে আপনি রোগ ডায়াগনাইজ করেন সেটা করতে পারেন, কজটাকে আপনি দেখতে পারেন। এরপর আইডেন্টিফাই দ্য ইমপ্লিমেন্ট দ্য সলিউশন, এবং কিভাবে এটাকে সমাধান করবেন সেটাকে আইডেন্টিফাই করেন। সাস্টেইন দ্য রেজাল্ট, এবং পরবর্তী পর্যায়ে রেজাল্ট যেটা আসবে সেটাকে নিয়ে কন্টিনিউ করেন। এখন আপনি যে কোনো সমস্যা যখন আপনি আসবে, সেই সমস্যাগুলোকে ভেঙে ভেঙে কাজ করতে হবে। আমি আপনাদের আগে বলেছি, কিন্তু বড় যে কোনো জিনিস আছে সেটাকে মনে করেন যে আমরা 24 দিনে কাজ করতে হবে এটা, তাহলে আপনি ওইটাকে 24টা অংশ করেন, করে এক একটা সেকশন ওয়াইজ যদি কাজগুলো করেন, কাজটা করা সহজ হবে। কিন্তু অনেক সময় বলে আমি ঠিক আছে একদিনে আমি শুরু করি, তারপর দেখা যাক কবে শেষ হবে। এভাবে কাজ করতে গেলে আপনি 1 নাম্বার কথা কবে শেষ হবে আপনি বলতে পারবেন না, আর 2 নাম্বার অনেক সময় দেখা যায় কাজ শুরু করলেন পরবর্তীতে কাজটা হয় না। যার জন্য আপনি বললাম না যে আপনি জাপান বলেন, চায়না বলেন, ইউরোপে বলেন, প্রত্যেকটা আপনার ডেভেলপ কান্ট্রি, তারা প্রত্যেকটা জায়গায় কাজের ভাগ করা আছে, এবং কার কাজ কতটুকু অ্যাকাউন্টেবিলিটি এটা কিন্তু দেওয়া আছে। তো এই জিনিসগুলার জন্য আপনাদের কি বলতেছে, একটা বড় সমস্যাকে ভেঙে ছোট ছোট সমস্যায় পরিণত করুন, ঠিক আছে? এতে করে সমাধান করা সহজ হয়। ধরুন আপনার অনেকগুলো অ্যাসাইনমেন্ট একত্র হয়ে করতে হবে, সেক্ষেত্রে ডেডলাইন আছে, সেগুলো ভেঙে 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 ভাগ করে যে আপনি করেন, এটা করা খুবই সহজ হয়ে যায়। খুবই ইন্টারেস্টিং, আসলে আমাদের সময় কম। কি জানেন আর কি জানেন না তার তালিকা করুন। এই যে দেখেন, আমরা অনেক সময় কমেন্টস করি যে আমাদের যে কি পরিমাণ জিনিসের দাম বাড়তেছে, 1919 সনে চালের দাম কেমন ছিল, 24 সনে কতটুকু আসছে। এখন আপনার যে উপার্জন যেটা আছে সেটাকে যদি আপনাকে ব্যালেন্স করতে চান, তাহলে আপনি যে সময় আপনার বেতন, আপনার একটা যে সময় আপনার লাস্ট ইনক্রিমেন্ট হয়েছিল, যে বেতনটা ছিল 4 বছর আগে যেরকম, এবং তার সাথে বেস করে এখনো সেম বেতন আছে, কিন্তু আপনার কিন্তু খরচ বেড়ে গেছে, এবং এর জন্য আপনাকে কি করতে হবে, ওই সময় প্রত্যেকটা জিনিস কি দাম ছিল এবং সেখান থেকে এখন কি দাম আপনি বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে। এ দেখেন লেখা আছে নিত্য পণ্য ও সেবার দাম। গ্যাসের বিল 2019 সনে ছিল 800 টাকা 2টি চুলা, এখন সেটা হয়ে গেছে কত, 1080। তাহলে কত বাড়লো, 280 টাকা বেড়ে গেছে, কিন্তু আপনার বেতন তো বাড়েনি। তো এবার এটাকে পার্সেন্টেজ করেন। এখন এই পার্সেন্টেজটা যদি আপনি করেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনাকে 20 অথবা 25% আপনার উপার্জন বাড়াতে হবে, ঠিক আছে? এভাবে সবগুলা আমি কেন এই স্লাইড গুলা দিয়েছি, এগুলো আসলে ডিটেল আলোচনা করা দরকার। আপনি যদি এভাবে যদি প্ল্যান করে কাজ করেন, তা আপনি সমস্যাকে সমাধান করতে পারবেন, অথবা আপনি দেখতে হবে যে এর মাঝখান থেকে কোন কোন খরচ আপনি কমায় আনতে পারেন, কারণ আপনার তো উপার্জন বাড়তেছে না। কারণ এর জন্য আপনি মন খারাপ করলে কাজ হবে না, হয়তো পথ বের করতে হবে, অথবা একটা জায়গায় আপনাকে কমিয়ে আনতে হবে।
তারপরে সম্ভাব্য একাধিক সমাধান ঠিক করে রাখুন। সবসময় খেয়াল করবেন একটা প্রবলেম আসলে তার বিভিন্ন সাইডে একটা দুইটা তিনটে চারটা আপনি সমাধান রাখবেন এবং দেখবেন কোনটা সে সময় ফিট হয়, সেটা আপনাকে সাহায্য করবে। দেখেন যেভাবে আপনার সাইড আছে সেইভাবে আপনার টার্ন করতে হবে। রিসোর্স অ্যালোকেট করুন। আপনার কাছে যেসব রিসোর্স আছে, যেমন আপনার এনার্জি, আপনার যখন কাজ করবেন আপনার তো এনার্জি আছে, আপনার সময় আছে, আপনার টাকা আছে, এগুলো করা আছে। এখন দেখা গেল যে আপনার এনার্জি আছে, সময় আছে, কিন্তু টাকা নেই, তখন আপনি এটাকে অল্টারনেটিভ ভাবে কিভাবে কাজ করবেন? অথবা দেখা গেল যে আপনার কাছে টাকা আছে, সময় আছে, কিন্তু আপনার কাজ করতে ভালো লাগতেছে না, তখন আপনি কি করবেন? দেন ইউ নিড টু ডেলিগেট দ্য থিংস টু সামবডি এলস। তাকে পয়সা দিয়ে হলে কাজটা করাতে হবে। তারপর এই যে করার যে একটা ধারা, এই ধারাগুলো আপনি যত সুন্দরভাবে প্লেসিং করতে পারবেন, সমস্যা সমাধান আপনার জন্য ইজি। এবং এর স্লাইড একটা দেওয়া আছে, দেখে নেবেন। মস্তিষ্ক এবং হৃদয় দুদিকেরই শুনুন। আপনি ব্রেইন বলতেছে এক কথা, আপনার হৃদয় বলতেছে এক কথা। এই যে আছে না ইমোশনাল ফ্যাক্টর আর ব্রেইন, দুটাকে মিলায় যখন আপনি কাজটা করতে পারবেন, দেখবেন কাজটা আপনার জন্য সহজ হয়ে আসতেছে। অন্যের উপদেশ নিন। কেউ যদি আপনার ভালো কোনো উপদেশ দেয় কাজের ব্যাপারে, আশেপাশের মানুষ যদি কেউ দেয়, আপনার বন্ধু, শুনেন। আপনি ক্রিটিসাইজ করতে শুনেন, আপনি চোখ কান নাক মুখ খোলা রাখেন এবং সেটা নিয়ে সে কিছু বললে মিলিয়ে দেখার চেষ্টা করেন। বিশ্বাসযোগ্য কিছু মানুষের সাথে পরামর্শ করতেও কোনো সময় ভুলবেন না। তবে আপনার যদি কোনো সিক্রেট প্ল্যান থাকে, ডোন্ট ট্রাই টু শেয়ার উইথ এনি ওয়ান। এটা সব খেয়াল করবেন, এটা আপনার ক্ষতির কারণে বেশি হয়ে যাবে। একটা যে স্লাইডটা এখানে দেওয়া হচ্ছে, এই স্লাইডটা খুব ভালো করে খেয়াল করেন। কথা হলো জাদুর মতো, কথা হলো জাদুর মতো। কথা দিয়ে কারো মনে স্থান করে নেওয়া যায়, আবার মন থেকে উঠেও যাওয়া যায়। তার মানে হচ্ছে যে আপনি শিখতে হবে কার সাথে কোনো কমিটমেন্ট করলে কিভাবে কমিটমেন্ট করতেছেন এবং তার কমিটমেন্টকে রাখতে পারতেছেন কিনা, এটা খেয়াল করতে পারলে আপনার জন্য উপকার। এবং অন্যের কথাও আপনি শোনার চেষ্টা করতে হবে। আর এখন কথা হচ্ছে যে আমরা যে এই সমাধান করার জন্য প্ল্যান গুলা করলাম, সেটাকে আমাদের করতে হবে কি, এটাকে সবসময় অবজারভেশনে রাখতে হবে, ফলো আপের মধ্যে রাখতে হবে। কতটুকু এগিয়েছে, যেদিন যেভাবে করার দরকার করেছে কিনা, না করলে তার জন্য কি কারেক্টিভ অ্যাকশন আছে সেটা আপনি করতে হবে। আর এটাকে করতে হবে স্মার্ট ওয়ে। আমি এর আগে বলেছি স্মার্টের অ্যাব্রিভিয়েশনে হচ্ছে, স্মার্ট শব্দের এস হচ্ছে স্পেসিফিক, এম হচ্ছে মেজারেবল, এ হচ্ছে অ্যাচিভেবল, আর হচ্ছে রিয়েলিস্টিক, এন্ড টি হচ্ছে টাইম বাউন্ড। এই ব্যাপারে আমি বিশ্লেষণ করে জানবেন যে কোনো শব্দটাকে যদি আপনি অ্যাড করতে পারেন, কাজ আপনার জন্য ইজি হয়ে আসবে। পিছনের সমস্যাটা বের করুন। এই যে আমি এর আগেও বলেছি কিভাবে আপনি আগের সমস্যাটা আছে বের করার পরে কিভাবে আপনি আগাবেন। অ্যানালাইজ দ্য প্রবলেম, আইডেন্টিফাই দ্য সলিউশন, চুজ দ্য সলিউশন, প্ল্যান অফ অ্যাকশন, ইমপ্লিমেন্ট এন্ড ডিফাইন দ্য। প্রথমত ডিফাইন দ্য প্রবলেম থেকে শুরু হয়, এইভাবে আপনি প্রবলেম সমাধান করতে পারেন। এরপরে যেটা বলতেছি যে 5 স্টেপ টু বিকামিং এ বেটার প্রবলেম সলভার। এই স্লাইডটা ভালো করে আপনি পড়ে নিন, দেখে নেবেন কিভাবে সলভ করতে পারেন। 1 নাম্বার হচ্ছে ডিফাইন, অ্যানালাইজ এন্ড ব্রেইনস্টর্ম ফর ইমপ্রুভ প্রবলেম সলভিং স্কিল। আপনি যখন প্রবলেম এটা আসবে, ব্রেইনস্টর্মিং মানে আপনার সবার সাথে বসে নিয়ে যে তারা কি ভাবতেছে সেটা লিখে আপনি স্টিকার লাগায় লাগায় ওখান থেকে আপনার ফিল্টার করতে হবে। এরপরে বলছে আইডেন্টিফাই এন্ড ব্রেক ডাউন, প্রবলেমটাকে আইডেন্টিফাই করে ভেঙে নিন। তারপরে কি বলছে অপটিমাইজ ডিসিশন মেকিং, এরপরে এটাকে কিভাবে ডিসিশন মেকিং এর সময় কিভাবে এটাকে নিয়ে আসবেন সেটা করার কৌশল আপনাকে শিখতে হবে। তারপর এনহ্যান্স ইউর অ্যাবিলিটি বাই এমব্রেসিং 5 কাউন্সিল ক্রিটিক্যাল স্টেপস। এই যে 5টা ক্রিটিক্যাল স্টেপ নেওয়ার মধ্যে আছে, যেটা বলে ডিফাইন, অ্যানালাইজ, জেনারেট আইডিয়া, ডিসাইড এন্ড ইমপ্লিমেন্ট। এটাকে আপনাকে ফলো করতে হবে। তারপরে বলতেছে 5 নাম্বারটা কি, মাস্টার প্র্যাকটিক্যাল সলিউশন, আন্ডারস্ট্যান্ড এন্ড এক্সপ্লোর, ডিসাইড এন্ড এক্সিকিউট এফেক্টিভলি। আসলে কি বিষয়টা হচ্ছে কি জানেন, এটা একটা বিশাল সাবজেক্ট। এটা কমপ্লিটলি আপনার কয়েকদিন নিয়ে আপনি সেশন করলে এই সাবজেক্টটা আপনারা আনতে পারেন। কিন্তু আমি আপনাদের সামনে কেন নিয়ে আসতেছি বারবার, আপনাদের চিন্তা করার জন্য আমি পথ করে দিচ্ছি এইভাবে যে আপনাদের কিন্তু অনেক অফুরন্ত সুযোগ রয়েছে আপনাদের ডেভেলপ, আপনারা নিজেরা করতে পারেন। লাইফ আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে আসবে। শেষের কথাটা কি, শেষের কথাটা কি, ভুল থেকে শিখুন। মনে রাখবেন সমস্যা যখন তৈরি হয়েছে তার সমাধানও তৈরি হয়েই আছে, শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র।
সমাধান করতে গিয়ে ব্যর্থ হলেও হতাশ হবেন না। মনে রাখুন, একবার না পারিলে দেখো শতবার। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।